নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। আমি ইলমাস রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে নিশ্চয়ই আমরা আজকে পেহেলগাঁও নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আমরা ইন্ডিয়া পাকিস্তান যে সমস্যার মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি, যে যুদ্ধ রব পড়েছে তা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে এসএসসি নিয়ে কথা বলাটা খুব জরুরি। দেখুন, চাকরি চুরি হয়েছে, যোগ্য শিক্ষকদের চাকরি চুরি হয়েছে। সেই চাকরি চুরির একটা বিহিত হওয়া অত্যন্ত দরকার। সেই বিহিত কি আদৌ হবে না হবে না, এই প্রশ্ন আজকে করছি কারণ আজকেও মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে দেখলাম একদল চাকরিহারা। তারা আজ সরাসরি বলতে গেলে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং ঠিক সেই সময় আমরা যা দেখলাম তা হলো তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো। কারা তুলল, কেন তুলল, একাধিক প্রশ্ন রয়েছে। কিন্তু সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে আরো একটি বড় প্রশ্নের সম্মুখীন আমরা। যোগ্য চাকরি প্রার্থীরা একটি দাবি তুলেছিলেন। সেই দাবিটা খুব সহজ। সেই দাবিটা ছিল যে তাদের যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং ওই যে 22 লক্ষ ওএমআর, সেই ওএমআর গুলোও প্রকাশ করতে হবে। কারণ ওই ওএমআর গুলো দেখলেই বোঝা যাবে কে ওএমআর শিটে সঠিকভাবে উত্তর দিয়ে চাকরি পেয়েছে আর কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। দেখুন, আপনার রাজ্যে চাকরি চুরি হয়ে যাবে এবং সবাই মুখে কুলুপ এঁটে ঘুরে বেড়াবে, এমন তো হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ক্যাবিনেট মিনিস্টার সেই সময় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন। তার নাম জড়ালো, কিন্তু তিনি তো এখন বেহাল তবিয়তে বাইরে ঘুরছেন। আর চাকরিহারারা পড়ে পড়ে মার খাচ্ছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু পড়ে পড়ে মার খাচ্ছেন না, পুলিশ তাদের রীতিমতো চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। আজ এই নিয়েই কথা বলবো। আমার সাথে সুমন রয়েছে, একজন যোগ্য চাকরিহারা। সুমন আমার সঙ্গে রয়েছে। সুমন, নমস্কার। নমস্কার। সুমনের একটা ছোট্ট পরিচয় দিয়ে দিই। ঠিক যেদিন এসএসসি ভবনের সামনে সারা রাত ঘেরাও হলো, সেদিন রাত 12টার কিছু পরে একজন চাকরি হারা, তিনি একটি যোগ্য চাকরিহারা একটি হ্যান্ড মাইক নিয়ে এসেছিলেন এবং কয়েকটা স্লোগান তোলেন। হীরক রানী, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর, চাকরি চুরের সরকারকে ধিক ধিক ধিক্কার। সেই স্লোগান তুলেছিল এই সুমন। সুমনের একগাল দাড়ি ছিল, এখন নেই। সুমন, প্রথম যদিও ইটস টোটালি ইনভ্যালিড, দাড়িটা কাটলে কেন? তারপর কি কোনো সমস্যা হয়েছিল? না না, বিষয় হচ্ছে আমার মা অসুস্থ। মা বলল যে তোকে খুব খারাপ লাগছে, খুব দেখে মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে, দাড়ি চুলটা কেটে ফেল। সেদিন রাত্রেবেলা ঠিক কি হয়েছিল যে তুমি মুখ্যমন্ত্রীকে রীতিমতো হীরক রানী বলে সম্বোধন করলে, চাকরি চোর বলে সম্বোধন করলে? মানে এর আগে কিন্তু চাকরিহারারা কখনো সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোন রকম স্লোগান তোলেননি। এসএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে তুলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তুলেছেন, প্রশাসনের বিরুদ্ধেও তুলেছেন। কিন্তু এই প্রথম আমরা দেখলাম কোন চাকরিহারা ওখানে দাঁড়িয়ে স্লোগান তুলছে হীরক রানী বলে মুখ্যমন্ত্রীকে সরাসরি চাকরি চোর বলে স্লোগান তুললে কেন? হ্যাঁ, দেখুন, মুখ্যমন্ত্রী তিনি আমাদেরও সকলের মুখ্যমন্ত্রী। আমি বারবার আলোচনা চেয়েছি, নেতাজি ইন্ডোরে আমি গিয়েছিলাম চিঠি নিয়ে যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে সভা ডেকেছেন যোগ্য চাকরিহারাদের বক্তব্য শোনার জন্য, আপনি আমাদের যে বক্তব্য যোগ্য অযোগ্যের যে নিখুঁত এবং নির্ভুল তালিকা, সেই তালিকা আপনি দিয়ে দিন এবং 22 লক্ষ যে ওএমআর এর মিরর কপি রয়েছে, আপনার এসএসসি যিনি চেয়ারম্যান 2 ঘন্টার বেশি আলোচনায় আমাদের স্বীকার করেছেন এবং আপনিও জানেন ওএমআর এর মিরর কপিটা কোথায় লুকিয়ে রেখেছেন। সেই ওএমআর এর মিরর কপি প্রকাশ করে দিন, পাবলিক ডোমেনে সার্টিফাই করুন। যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কি সদর্থক ভূমিকা পালন করছেন, যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার রায় রিভিউ করুন। এই বক্তব্য আমি নেতাজি ইন্ডোরে বলতে গিয়েছিলাম। সেদিন আমাকে আটকে দেওয়া হয়েছিল পুলিশের পরিবর্তে। সেইখানে কিছু তল্পিবাহক, যাদের পেট চলে বলতে পারেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যাদেরকে নেতা সাজিয়ে আমাকে সেদিন আটকে দিয়েছিল নেতাজি ইন্ডোরে। আপনারা জানেন আমরা সুস্পষ্ট দাবিতে 9 তারিখ 9 এপ্রিল আচার্য সদনে অবস্থান করি 13 তারিখ পর্যন্ত। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা অনশন করি। ওই রোদের মধ্যে, ঝড়ের মধ্যে মাথায় একটা সামান্য বিছানার চাদর টাঙাতে দেয়নি পুলিশ। কতটা নির্মম সেটা আমি শোন আসবো, তুমি বলবে, তাই জন্যই তোমাকে আজকে ডাকা। তুমি সেদিন আমরা যা দেখলাম যে সেদিন তুমি ঢুকতে পারোনি, বেশ, তারপর তুমি অনশন শুরু করেছিলে।
শহীদ মিনারের নিচে, হ্যাঁ। সেই অনশনও তুমি ভাঙলে। হ্যাঁ, তারপর আমরা দেখলাম এসএসসি ভবনের সামনে রীতিমতো হ্যান্ড মাইক নিয়ে তুমি মুখ্যমন্ত্রীকে হীরক রানী বললে, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্টলি এই চুরির দায় দিলে, তাকে হ্যাঁ। চোর বলে সম্বোধন করে। অবশ্যই আমি বলছি পরিষ্কার, তুমি কি বিশ্বাস করো মুখ্যমন্ত্রী চুরি করেছে? অবশ্যই সচেতন ভাবে আমি বলছি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ছাড়া এ রাজ্যে কিচ্ছু হয় না। তার নাকের ডগায় বসে মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি, যিনি এখনো গারদে জেল খাটছেন, তিনি কোটি কোটি টাকা, তার ভাইয়েরা সুবীরেশ ভট্টাচার্য, কুন্তল, শান্তনুরা, এই যে এরা যে লক্ষ লক্ষ টাকা চুরি করে কোটি কোটি টাকা নিয়ে একটা অ্যাসিস্ট্যান্ট টিচারের মতো চাকরি বিক্রি করে আজকে আমাদের পথে বসিয়ে দিয়েছে। আর মুখ্যমন্ত্রী জানে না, বলছে অটোনমাস বডি, আমি কিছু জানি না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যোগ্য চাকরিহারারা, এই দায়, এই চাকরি চুরির দায় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর। সেজন্যই আমি পরিষ্কার সোজা কথা বলতে পছন্দ করি, এই চুরির দায় মুখ্যমন্ত্রীর। সেজন্যই আমি বলছি, চাকরি চোর মমতা ব্যানার্জি হায় হায়, চাকরি চোর মমতা ধিক ধিক ধিক্কার। আমি এই জন্যই বলেছি হীরক রানী হায় হায়, এই জন্যই বলেছি চোরের রানী হায় হায়। এবার এখানেই সুমন, হ্যাঁ। এই স্লোগানগুলো আমরা আগেও শুনেছি, আজকে তুমি আমাদের স্টুডিওতে বসেও তুললে। এবার বকলমে একটি তথ্য উঠে আসছে হ্যাঁ। যে কোনো রাজনৈতিক দল দ্বারা তুমি প্রভাবিত, না, কোন রাজনৈতিক দলের এজেন্ডাকে তুমি বয়ে নিয়ে যাচ্ছ। বেশ। এবং কোন রাজনৈতিক দল? যারা এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলে সম্বোধন করেছে। তুমিও জানো, আমিও জানি না, আমি উত্তর কোন দেব। দল হীরক রানী বলে। বেশ, দেখুন, আপনি যে কথা বলতে চাইছেন, আমি না, সবাই। বেশ, সবাই নয়, যে কথাটাকে কোট করে আপনি বলছেন, এই যে হীরক রানী বা চোরের রানী বা যাই বলেন, এটা আমরা যারা দীর্ঘদিন ধরে 2-2.5 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আমরা লড়াই লড়ছিলাম 6 লক্ষ শূন্য পদে দুর্নীতি স্বচ্ছ নিয়োগের দাবিতে। আমরা 23 সালেই নবান্নের সামনে আমারই কণ্ঠে ধ্বনিত হয়েছিল, এই যে দড়ি ধরে মারোটান হীরক রানী খান খান। কারা বলেছে সেই দায় আমার নাই, আপনার মিডিয়ায় বলে দিচ্ছি। যদি আমার সাথে কোন রাজনৈতিক দলের ক খ গ কারোর সাথে কোনো যোগাযোগ থাকে, আপনার চ্যানেলে সেই রাজনৈতিক দল যারা অভিযোগ করছে তাদেরকে এনে বলতে বলুন, প্রেস কনফারেন্স করে বলতে বলুন, আমার জীবদ্দশায় আমি কোন দলের ঝান্ডা ধরেছি কিনা। আমি তোমার এই মানে সমস্যাটা এখনই, এই ডাউটটা এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। বলা হচ্ছে, আমার কথা নয়, রাজনৈতিকদের কথা বলা হচ্ছে, তুমি বিজেপি করো, বিজেপি দল তোমাকে প্রভাবিত করছে, তাই জন্য তুমি এই হীরক রানী স্লোগান তুলছো। কখনোই নয়, আমি তো বলছি, পরিষ্কার ভাবে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী, আলোচনায় বসুক, যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে দিক, ওএমআর এর মিরর কপি প্রকাশ করে সকল যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকার চাকরি বাঁচাক। আমার আর কোনো উদ্দেশ্য নেই। যদি রাজ্যের সরকার, তাদের কাছে এসবি আছে, আইবি আছে, সবকিছু আছে, স্থানীয়, আমি যেখানে আমার বাড়ি সেই শাসক দল রয়েছে, তারা বলে দিক আমার জীবদ্দশায় আমি কোনোদিন কোন দলের ঝান্ডা নিয়ে বেরিয়েছি কিনা। যদি বেরিয়ে থাকি, আমার এলাকার রত্না দেনাথ অত্যন্ত ভালো মানুষ, সাংসদ ছিলেন, তিনি এখন পান্ডুয়ার বিধায়ক। তিনি যখন ম্যাসিভ ভাবে জিতেছিলেন 2009 সালে, সেই সময় আবেগে আত্মহারা হয়ে আমরা তৃণমূলের ঝান্ডা ধরেছিলাম, পরিষ্কার ভাবে বলছি। বরং আমি যখন রাজ্য সরকারের তুমি তো কোথাও নিজের স্টেটমেন্টটাকেই নিজেই কন্ট্রাডিক্ট করলে। না, নিজেই ঝান্ডা ধরিনি, আমি এখন তুমি নিজেই বলছো যে তুমি তৃণমূলের ঝান্ডা ধরেছো। সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকারকে, যে মানুষের যে জনরোষ উঠেছিল, যে তৎকালীন বামফ্রন্ট সরকার, সিঙ্গুরের আন্দোলন আমরা ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় জানে আমাদের মুখ্যমন্ত্রী, আমরা সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনে আমরা মিছিলে পা মিলিয়েছি। সুতরাং সেই সময় আবেগে যখন তখন তুমি তৃণমূল করতে? না, আমরা তৃণমূল করতাম না, কিন্তু তৃণমূল সরকারের সঙ্গে ছিল, হ্যাঁ, সাপোর্ট করতাম। কিন্তু এছাড়া যদি রাজ্যের শাসক দল বা কেউ যদি বলতে পারে আমি কোন দলের ঝান্ডা নিয়ে আমি প্রভোকেশন করেছি, মিটিং মিছিল করেছি, সংগঠন চালিয়েছি, বা আমি তলে তলে যোগাযোগ রাখছি, তারা যেন প্রেস কনফারেন্স করে বলে দেয় কোন দলের সাথে আমার যোগাযোগ আছে। সুতরাং এত বড় একটা দুর্নীতির বিরুদ্ধে যখন আন্দোলন চলছে, যোগ্যদের, সকল যোগ্যদের বাঁচানোর যখন আন্দোলন চলছে, পরিষ্কার তীরটা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে আপনি চাকরি চুরি করেছেন, চাকরিটা ফেরত দিন। এবার সুমন, এখানেই আমি একটু থামাচ্ছি, যে তুমি ঠিক বলছো যে যখন এত বড় একটি দুর্নীতি হয়েছে, আমি তোমার সাথে 100% সহমত, একটা বিরাট দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতি হতে পারে না। কোন গণতন্ত্রে, কোন শিক্ষিত সমাজে এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যায় না। যে দুর্নীতি সহজ ভাবে বললে আমাদের আগামী প্রজন্মর ভবিষ্যৎকে সমস্যায় ঠেলে দেয়। কারণ যদি
অযোগ্য শিক্ষকরা সরকারি স্কুলে গিয়ে ক্লাস নিতে শুরু করে, তাহলে পরবর্তী প্রজন্ম কি শিখবে? একদম এই জায়গা থেকেই কিন্তু আমাদের লড়াই, অর্থাৎ সংবাদ মাধ্যমের লড়াই। আমাদের লড়াই কিন্তু কোন রকম দলের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, সমাজের জন্য। সেখান থেকেই তুমি নিজের মুখেই বলে যে এককালে তুমি তৃণমূল কংগ্রেসকে না, তৃণমূল কংগ্রেস করতাম না বলছি না, তৃণমূল কংগ্রেসের মানে সমর্থন আমার করতে। তখন মানুষের আওয়াজ ছিল, আমরা তখন ছাত্র যৌবন, যে মানুষের একটা ছিল যে এইরকম একটা সরকারকে সরিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তো হ্যাঁ, মানে মমতা ক্যারিশমা ছিল, বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিল, আজও আছে। অনুগামী ছিল। হ্যাঁ, মানে ধরুন সেই সময় আমরা চেয়েছিলাম যাতে পরিবর্তন হোক, মানুষের কর্মসংস্থান আবার হোক। চাইছো পরিবর্তন? না, সে কথা আমি বলছি না। আমি একজন শিক্ষক, আমার চুরি হয়ে যাওয়ার চাকরি আমি ফেরত চাই। কে এবার আসলো এখানে কে গেল আমার এখানে বড় সুমন, প্রশ্ন নয়। শুধু একটাই ছোট্ট ইনস্টেন্সের দিকে তোমার নজর টানা, যে এই মুহূর্তে প্রায় 26,000 চাকরিহারা তারা আন্দোলন করছে। হ্যাঁ, সেই 26,000 চাকরিহারার মধ্যে, চাকরিহারাদের মধ্যে থেকেই উঠে এসছে মূলত দুটো গ্রুপ আছে, যোগ্য এবং অযোগ্য। হ্যাঁ। 17,000-এর কিছু বেশি যোগ্য যে তালিকা প্রকাশ হয়েছে, এবং বাকিরা আমি ধরে নিচ্ছি তাহলে স্পেসিফিকলি নন টেন্টেড কিংবা বাপ করবে স্পেসিফিকলি টেন্টেড। 17,000-এর কিছু বেশি স্পেসিফিকলি নন টেন্টেড, 17,000-এর থেকে বাকি যা থাকে 26,000 তারা স্পেসিফিকলি টেন্টেড। কারোর মুখে আমরা এইটা শুনিনি যে মুখ্যমন্ত্রী নিজে চুরি করেছেন। উল্টে আমরা কি শুনেছি? যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বসতে চাই, মুখ্যমন্ত্রী এর সমাধান করতে পারেন, মুখ্যমন্ত্রী তিনি নিজেই চাইলে এই গোটা আইনি প্রক্রিয়াতে তাদের পাশে দাঁড়াতে পারেন। প্রথম শুনলাম এবং একমাত্র চাকরিহারাকে শুনলাম পাবলিকলি। ভেতরে কে বলছে, পেছনে কি বলছে আমাদের জানা সম্ভব নয়, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে যা আসে, মেহবুব থেকে শুরু করে, চিন্ময় থেকে শুরু করে, এতগুলো প্রবক্তা তোমাদের, এতগুলো মুখ তোমাদের, কাউকে কোনোদিন বলতে শুনলাম না, কিংবা কোনো ক্যামেরায় শুনলাম না যে মুখ্যমন্ত্রীকে সরাসরি চোর বলছে। একমাত্র শুনলাম সুমন বিশ্বাস মুখ্যমন্ত্রীকে সরাসরি চোর বলছে, হ্যান্ডমাইক হাতে করে চোর বলছে, এবং চেঁচিয়ে চেঁচিয়ে চোর বলছে। ভুল বললাম কি? না না, ভুল নয়, আপনি ঠিকই বলেছেন। আমি কোনো তাবেদারের মধ্যে পড়ি না। এরা কি তাবেদার? আমি কাউকে তাবেদার বলছি না, আমি কোনো তাবেদারের মধ্যে পড়ি না। আমি যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরতের লড়াই লড়ছি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভূমিকা পালন করেছে? 1 বছর সময় ছিল, বলেছিল 21শে জুলাইয়ের সভামঞ্চে কারো চাকরি যাবে না। কারো চাকরি আছে? চলে গেছে। মুখ্যমন্ত্রী আমাকে সিপিএম, বিজেপি, তৃণমূল ইত্যাদি ইত্যাদি এসব বলে লাভ নেই, কারোর সাথে আমার যোগাযোগ নেই। আপনি যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করে, ওএমআর এর মিরর কপি প্রকাশ করে সকল যোগ্যের চাকরি কিভাবে বাঁচাবেন সেই ভূমিকা পালন করুন। নইলে এর থেকেও বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্লোগান দেওয়ার জন্য আমার কণ্ঠ কুণ্ঠিত হবে না। আমি কোনো তাবেদার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুটছেন সুমন বিশ্বাস, যার নাম কিন্তু আপনাদের জানিয়ে দিই যোগ্য চাকরি প্রার্থীদের তালিকাতেই রয়েছে অবশ্যই, এবং যিনি আজকেও স্কুলে গিয়েছেন। এবং আপনি স্কুল থেকে তো আসছেন। স্কুল থেকে এলাম। মুখ্যমন্ত্রী জানেন আমরা কত হতদরিদ্র বাড়ির ছেলে, যাই যা বলছে আপনাদের কাছে সেটা বাদ দিন। মুখ্যমন্ত্রী জানেন আমরা যোগ্য, নইলে যদি বলতেন তাহলে আমার নামটা বাদ যেত। বেশ, এবার এখানেই আমার একটি প্রশ্ন, যারা অযোগ্য তারা আজকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঠিক কিছুটা দূরে বিক্ষোভ দেখালেন, পুলিশ এলো, পুলিশ জানালো এই জায়গায় বিক্ষোভ দেখানো যায় না, কারণ স্পেশাল সিকিউরিটি জোন, সিএম সিকিউরিটি জোন, এবং রীতিমতো বচসা শুরু হলো, লাঠিচার্জ হলো, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হলো। যাদের তোলা হলো তাদের প্রতি কি আমরা সহমর্মিতা দেখাবো? বোধ হয় না। কারণ তারা সবাই স্পেসিফিকলি টেন্টেড, অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থী। তবু যে ঘটনা ঘটল সেই ঘটনার এক ঝলক দেখাবো, এবং সেখানে আজকে যে অযোগ্য চাকরিহারারা সমাবেশ করেছিলেন তাদের বক্তব্য শোনাবো। দেখো, আমাদের কালীঘাট অভিযান আছে, হাজরা থেকে আমাদের কালীঘাট অভিযান হবে। আমরা এখান থেকে এক্ষুনি বেরোবো। আমাদের দুটো বাস ঠিক করা হয়েছে, বাসে করে আমাদের প্রতিনিধিরা যাবেন, এবং রীতিমতো ওখানে আমাদের সহযোদ্ধারা পৌঁছে গেছেন। আমরা ওখান থেকে 12:30 আমাদের র্যালিটা শুরু করবো। ওখানে কি আপনার কার সাথে দেখা করবেন? আমাদের মূলত আজকে দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, কিন্তু উনি এই মুহূর্তে আমরা যেটা জানিয়েছি নেই। কিন্তু আমরা কালীঘাটের ওনার অফিসে যে আছেন সেই দপ্তরে আমরা আমাদের যে আবেদন সেটা পৌঁছে দিতে চাই, সেই সূত্রে আমাদের যাওয়া। ওখান থেকে ফিরে এসে আমরা এখানেই ফিরে আসবো। এখান থেকে ফিরে এসে আমরা চেষ্টা করবো চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার আবার একবার আজকে। উনি আর তাকে যদি আমরা সাড়া না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আরো নামছি।
বেশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি হাজরা মোড়ে আর চাকরিহারাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি দেখাচ্ছি। সুমন, প্রশ্নটা সরাসরি আপনাকে করব, এই বিক্ষোভকে সমর্থন করেন না পুলিশের এই ভূমিকাকে সমর্থন করেন? যখন আমাদের আচার্য সদনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, তখনও এই যারা স্পেসিফিক্যালি টেন্টেড, যাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মাস্ট বি টার্মিনেট, মুখ্যমন্ত্রী এখনো টার্মিনেট করেনি, শিক্ষা দপ্তরও করেনি, এরা এসেছিল। তো তারা চিন্ময় বাবু, যিনি আমাদের এক আন্দোলনকারী, তার গায়ে হাতে দিয়েছে। এবার এই চিন্ময় বাবু যে আপনাদের আন্দোলনকারী, প্রথম লিস্টে কিন্তু তিনি টেন্টেড হিসেবেই বেরিয়েছিলেন, হ্যাঁ, তিনি আনটেন্টেড ছিলেন না। তারপর কোনো এক জাদু বলে তিনি হঠাৎ করে আনটেন্টেড হয়ে গেলেন। আশ্চর্য বিষয়, এত ঝামেলা, একটা বছর এত আইনি লড়াই, তারপরও এরা এত মিস্টেক করছে। বুঝে নিন, এটা একটা ওনাকে আন্দোলনের একটা নেতা হিসেবে দেখানোর জন্য একটা এরকম গড়িমসি খেলেছে, মানুষ ধরে ফেলেছে, আমরাও ধরে ফেলেছি। যাই হোক, এবার আপনি যখন আমি বলছেন আপনার যে প্রশ্নের ওনাদেরকে উত্তরটা দিই। এই স্পেসিফিকলি যে আপনি যে অভিযোগ করলেন যে আন্দোলনের নেতা হিসেবে দেখানোর জন্য, এখানেই আমার একটা প্রশ্ন হয়, তাহলে কি এই আন্দোলনকারী, এই বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূল, বিজেপি, সিপিএম ভাগ রয়েছে? দেখুন, আমি সে কথা বলছি না, ছেড়ে দিন, তৃণমূলের ভাগ রয়েছে, আমি সে কথা বলছি না। আমি বলছি যে, কিন্তু আপনি তাহলে আমি পরিষ্কার ভাবে, হ্যাঁ আমি বলছি আপনি একদিকে বলছেন যে আমি এদেরকে বলছি, মুখ দেখাবার চেষ্টা প্রশ্ন করছে। আমাকে উত্তরটা দিতে দিন। যে আমাদের এই আন্দোলনের মধ্যে নিশ্চিতভাবে একটা অংশ আছে যারা সরকারের সাথে যোগসাজশ করে আন্দোলনটাকে একটা উচ্চতায় নিয়ে গিয়েও বন্ধ করে। উদাহরণ দিচ্ছি, গত 11 তারিখ যেদিন বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হয়, তখন আমার নামটাও ছিল, কিন্তু শিক্ষামন্ত্রী বলে সুমন বিশ্বাস থাকলে আমি আলোচনায় বসবো না। আবার সেই আন্দোলন নিয়ে গেল আচার্য সদনে, যখন আমরা অনশন করছি। বিশ্বাস এত বড় হিরো, আমি বলছি আপনাকে, মুখ্যমন্ত্রীর ব্রাত্য কাছে। বসু মাননীয় মন্ত্রী, তাকে স্টেটমেন্ট দিতে সুমন বলুন। বিশ্বাস হঠাৎ করে কারণ মুখ্যমন্ত্রীর কাছে এত বড় হিরো কেন? সত্যের মুখোমুখি হতে ভয় পায় রাজ্য সরকার, মাননীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি থাকলে মিটিং এ পরিষ্কার প্রশ্ন করব, আপনার সঙ্গে আলোচনা যা হওয়ার হয়েছে, চা আমি খাবো না, দার্জিলিং আসাম চা খাবো না। আপনি যোগ্য অযোগ্যের তালিকা দিন, ওএমআর এর মিরর কপি প্রকাশ করে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচাবেন সেই কথা বলুন। তারপরে তারা সেইখানে কি বৈঠক করলো সেসব বড় বিষয় নয়, তারা নিয়ে গেল আচার্য সদনে আন্দোলন, কিন্তু ডেপুটেশন দিল বিকাশ ভবনে। আর তারপরের দিন পরিহাসের বিষয়, আমরা অনশন করছিলাম একই দাবিতে, কেউ গেল না, তারা চলে এলো ভোর রাত, উঠে দেখি সব ফাঁকা। এর দ্বারাই পরিষ্কার এই আন্দোলন কেউ দিল্লি টেনে নিয়ে গেল, এর দ্বারাই পরিষ্কার আমাদের এখানে সিবিআই দপ্তর আছে, কালীঘাট আছে, মুখ্যমন্ত্রীর বাড়ি আছে, নবান্ন আছে। শোন বাবু, আপনি কি এই একটি পয়েন্ট অস্বীকার করতে পারবেন যে আপনি এই মুহূর্তেও দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, যে টোনে কথা বলছেন, যে ন্যারেটিভ সেট করছেন, এবং সেদিনও যে ন্যারেটিভে আপনি স্লোগান দিয়েছিলেন, সেই সমস্ত ন্যারেটিভ কোথাও রাজ্যের বিরোধী দলের ন্যারেটিভের সঙ্গে মিলে যাচ্ছে, হুবহু মিলে কারোর যাচ্ছে? সঙ্গে মিলে যায় সে কথা আমি আটকাতে পারবো না। আমি বলতে চাই, যারা, সোমবাবু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলির চুচুড়ায়। হুগলির চুচুড়ায়? হ্যাঁ। সোমবাবু, হুগলি থেকেও প্রচুর লোক আছে হ্যাঁ। যারা এই চাকরি হারিয়েছে, তেমন এই গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর লোক আছে যারা চাকরি হারিয়েছে। সেখানে আমার একটি প্রশ্ন, সরাসরি এই প্রশ্ন করছে, আপনি নিজে, কারণ আপনি এই স্টুডিওতে গত 15 মিনিট 20 মিনিট যে কথা আমাদের হচ্ছে, আলাপচারিতা হচ্ছে, অনেক কন্ট্রাডিক্টরি কথা বলছেন। মানে আপনি একবার বলছেন আমি সারা জীবন কারো ঝান্ডা তুলিনি, না না, আবার আমি নিজেই বলে- বলছেন না, আমি না, না। তৃণমূল আপনি কংগ্রেসের পাশে বিষয়টাকে গিয়েছি। এইভাবে বলছেন কেন? আমি বলছি যে, আমি বলছি না, আপনি বলছেন। আমি বলেছি যে সেই সময় এরকম একটা পরিবেশ ছিল, যদি ধরেও থাকি সেটা হতে পারে। কিন্তু এবার আসি, হ্যাঁ। হীরক রানী, হ্যাঁ। মমতা চোর, হ্যাঁ। এই ডায়ালগস আমরা কার মুখে শুনেছি? শুভেন্দু অধিকারী, সে দায় আমার অমৃতা নয়, পাল। সে দায় আমার নয়। আপনি অনশনে বসলেন, হ্যাঁ। আমরণ অনশনে বসলেন, হ্যাঁ। আপনার সহ বিক্ষোভকারীরা বসলো না। হ্যাঁ। আপনি একদিকে বলছেন যে কিছু লোককে মুখ বানিয়ে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। না, এবার এটা ধামাচাপা কারা পরিস্থিতি দেবে? বলছে। না না, পরিস্থিতি আমি যতটুকু বুঝি, যতটুকু আমার সীমিত জ্ঞানে আমি বুঝি, আপনারা নিজেদের হকের দাবির জন্য আন্দোলন করছেন। নিশ্চয়ই। সেই হকের দাবি থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা তারাই করবে যাদের এই আন্দোলনে সমস্যা হচ্ছে। অবশ্যই। এবং এই মুহূর্তে এই আন্দোলনের সমস্যা হচ্ছে সরকার পক্ষের, হ্যাঁ। কিংবা সহজ করে বললে তৃণমূল কংগ্রেসের। তাই আপনি যখন অভিযোগ করছেন, আমি যে অভিযোগ কিছু- করছি না, বলুন। আপনি যখন বলছেন, বেশ, আপনি অভিযোগ করছেন না, কিন্তু আপনি যে স্টেটমেন্ট এই স্টুডিওতে বসে দিলেন, চাইলে আমি একটু রিভাইন্ড করে আবার আপনাকে ঠিক, আপনার ঠিক, বক্তব্য ঠিক আছে, শুনতে চাই। ঠিক আছে। যে কিছু কিছু মুখকে তোলা হচ্ছে যাতে আন্দোলনকে তারা একটা পর্যায়ে নিয়ে গিয়ে সেখানে ধামাচাপা দিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই। তার মানে সহজ কথা, আপনার পন্থা ধরেই যদি আমি এগোই, সেই লোকগুলোকে হয় প্রভাবিত করছে প্রশাসন কিংবা তৃণমূল কংগ্রেস।
তেমনি আপনি ঠিক যেমন আপনার এই বক্তব্যটা খাটে আমি তেমনি তৃণমূল কংগ্রেসের কথা বলিনি। বেশ, যে আপনি তারা বলছেন প্রভাবিত। কেউ কেউ করছে। আমার এসব নিয়ে বেশ বিষয় সহজভাবে না, আমার আমি পরিষ্কার জানি আন্দোলন, জানি দাদা, আপনি যোগ্য অযোগ্যের তালিকা দিন, মিরর কপি প্রকাশ করে যোগ্যদের চাকরি বাঁচান। আপনি ছাড়া 25,999 জন চাকরি প্রার্থী, তারাও যোগ্য অযোগ্যর তালিকা চাইছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি একা নন, আরো 25,999। কিন্তু সেই 25,999 চাকরি প্রার্থী সেই সুরে কথা বলছে না যে সুরে সুমন বিশ্বাস কথা বলছে। সুমন বিশ্বাস কোন সুরে কথা বলছে, কার সুর আমি বলবো না, সেটা আপনি বলতে পারেন, না, কিন্তু আমার কোন বলা সুর সম্ভব সেটা না। আমি বলতে পারি, কারণ নিজের কানে শুনেছি। হ্যাঁ, কি শুনেছি? আমি শুনেছি, কিংবা আমরা সবাই শুনেছি, সুমন বিশ্বাস বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ডাইরেক্টলি ইকুয়াল টু হীরক রানী। এই হীরক রানী আর কারা কারা বলে সুমন বিশ্বাস বলেন, বলে সেই আমি তাদের। প্লিজ, কারা কারা বলেন? শুভেন্দু অধিকারী বলেন, অগ্নিমিত্রা পল বলেন। মুখ্যমন্ত্রী চাকরি চোর কারা বলে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বলে। মুখ্যমন্ত্রী চোরের সরকার চালাচ্ছে, এই চোরের সরকারকে ধিক ধিক ধিক্কার কারা বলে? কিছু অংশে বামেরা বলে, কিছু অংশে বিজেপি বলে। এবার আপনার দেওয়া এক্সাম্পল যে ধামাচাপা দেওয়ার জন্য কিছু মুখকে তৈরি করা হচ্ছে, সেটা যদি ধরি, তাহলে বিরোধীরা কিংবা একাংশ যে এক্সাম্পল তুলে ধরছে, যে এক্সাম্পলে বলা হচ্ছে যে না সুমন বিশ্বাস কোন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত, এই বক্তব্য আমার নয়, এই বক্তব্য প্রথম দিন চিন্ময় বাবু বলেছিলেন। যখন চিন্ময়বাবু বলেছেন, চিন্ময়বাবু বলেছিলেন, আপনি নিশ্চয়ই জানেন। আপনি কি অ্যাসিওর করবেন তো? তাহলে আমি উত্তর দেব একেবারে আমরা আমি বলে আপনার দিচ্ছি কখন। মিডিয়ার মাধ্যমে বলছি। আমরা বলে দিচ্ছি কখন। বলুন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রথমবার যখন বলেছিলেন তালিকা প্রকাশ হবে, তার ঠিক আগে মেহবুব বাবু কথা বলার আগে চিন্ময় বাবু সাংবাদিকদের সামনে আসে, যখন প্রশ্ন করা হয় অনশন কারা করছে, উনি চাপ জানিয়ে দেন এটা আমরা নই, এটা কিছু রাজনৈতিক ভাবে প্রভাবিত চাকরি প্রার্থীরা করছে। দেখুন কোথায় করছে? সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সংগ্রামী যৌথ মঞ্চ কারা বেঁধে দিয়েছিল? ভারতীয় জনতা পার্টি। এবার আপনি ক্লিয়ার করুন। প্রচন্ড দেখুন, এই যে চিন্ময় মণ্ডল আপনি বললেন বলে আমি উত্তর দিচ্ছি। প্লিজ, চিন্ময় মণ্ডল নিশ্চয়ই যোগ্য, কোন যোগ্য বা কাউকে অযোগ্য বলা আমার দায়িত্ব নয়, কোর্ট বলেছেন। এই চিন্ময় মণ্ডল রানাঘাটে কার সঙ্গে বৈঠক করেছে? রাজ্য সরকার বলুক, আমার একটাই ফোন নাম্বার, আমি কারোর সাথে বৈঠক করেছি কিনা, কোন ডান বাম বাদিক সাদিক কোন দিকে না। করেনি চিন্ময় মণ্ডল। চিন্ময় মণ্ডল রানাঘাটে কার সাথে বসেছিল তাকেই উত্তর দিতে হবে। আপনি আমাকে বলুন। যেমন করে প্রশ্ন করেছেন, রানাঘাটে নিশ্চয়ই আপনারা যিনি বলে চোরের মায়ের বড় গলা, চিৎকার করে কথা বলে, শুভেন্দু অধিকারী বলেন। অবশ্যই সে আমি জানি না, সে আমি জানি না রানাঘাটে কার সাথে বসেছিল চিন্ময়, আপনি বলুন না। আমি বলবো না কার সাথে রানাঘাটে বসেছিল, বলবেন। এবং আচ্ছা, আপনি কার সাথে বসেছিলেন? আমি কারোর সাথে বসিনি, যদি প্রমাণ থাকে আপনার আমার কাছে কোনো প্রমাণ নেই, তার জন্য আমি আপনার সরাসরি আপনাকে চ্যানেলে ফোন করি। আমি বহুবার এসেছি। আমার যোগ্য চাকরিহারারা, আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা যোগ্য চাকরি বাঁচানোর জন্য আগামী 2-3 দিনের মধ্যে একটা বৃহত্তর লড়াইয়ের ঘোষণা করব। এই যে বিভেদ না, এবার এই বৃহত্তর লড়াইটা কারা? স্যার এক মিনিট, এই বৃহৎ স্যার বললাম কারণ আপনি একজন শিক্ষক, সেই জায়গা থেকে এই বৃহত্তর লড়াইটা কারা ঘোষণা করবে? সুমন বিশ্বাস ঘোষণা করবে, নাকি 25,000 কিংবা 26,000 চাকরিহারা তারা ঘোষণা করবে, নাকি 17,000 যোগ্য চাকরিহারা তারা ঘোষণা? দেখুন, যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি আপনারা যেভাবে কথা আপনি যোগ্য চাকরিহারার প্রতিনিধি। অবশ্যই Right. আমি দেখবেন Backing দিচ্ছে সংগ্রামী কারা? যৌথ মঞ্চ আমরা লিখিনি, ব্যানার টানাইনি, আমি নিশ্চয়ই সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিক। আমার এই মুহূর্তে যেটা কথা, আস্তে আস্তে বেরিয়ে আসছে। না না আস্তে আস্তে বেরিয়ে আসে না, নিশ্চয়ই এটা আমার গর্বের কথা, বেশ। আস্তে আস্তে বেরিয়ে আসার বিষয় নাই। আচ্ছা, সেই সংগ্রামী যৌথ মঞ্চ কারা টাঙিয়ে দিয়ে, কারা বানিয়ে দিয়েছে? কারা টাঙিয়েছে সংগ্রামী আপনি যৌথ জানেন, মঞ্চ? আপনি তো সৈনিক, আপনি জানেন। কনভেনারদের জিজ্ঞেস করুন। আপনি বলুন না, আপনি তো আমি সৈনিক। বলছি, এই যে যখন রাজ্য সরকার যখন 6 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে পারছে না, বিধানসভায় বলছে 5 লক্ষ শূন্যপদ রয়েছে, সবাই রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে 10 লক্ষ চাকরি রেডি, তিনি ডবল চাকরি দিতে পাচ্ছেন না, কন্ট্রাকচুয়াল কর্মীদের দিতে পাচ্ছেন না, তাদের পারিশ্রমিক দিতে পাচ্ছেন না, যারা এনএসকিউ রয়েছে পারিশ্রমিক দিতে পাচ্ছেন না, কিভাবে চলছে? এবার এই যারা মর্মে পার্শ্ব- আসি, এই just একটা point, হ্যাঁ, বেশ, যারা বলুন। পার্শ্ব শিক্ষক রয়েছে কি যন্ত্রণায় কাতরাচ্ছে, গ্রুপ ডি যাদের নিয়োগ নেই, এসএসসি নতুন নিয়োগ নেই, ধর্ণাতলায় পরিণত হয়েছে, গান্ধী মূর্তির পাদদেশে যখন আমাদের ভাইয়েরা বাবু, বোনেরা- আপনি Please, আপনি please, বলতে বলতে please, প্লিজ হ্যাঁ প্লিজ আপনি বলতে বলতে আরো 2-3টে এমন শব্দ ব্যবহার না, করে না, ফেললেন, না, 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 যে না। শব্দগুলো সরাসরি আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি কি বলছে সেইটাই আমার নাই, আমি সেই দলের প্রবক্তা নই। বেশ। আমরা বলতে চাইছি যে এই যে সমস্যা, সেই সমস্যা নিয়ে যখন কথা বলতে যাচ্ছি তখন বলছে যে এ বিজেপির লোক, বললেই হয়ে গেল বিজেপির লোক, বললেই হয়ে গেল আমরা সিপিএম এর লোক, প্রমাণ করে দেখান। কোন দল করি না,
মাননীয় মুখ্যমন্ত্রী এভাবে না করে আপনি আসল সমস্যা সমাধান করুন, আপনি পার্শ্ব শিক্ষকদের সমস্যা সমাধান করুন, যোগ্যদের চাকরি তাহলে বাঁচান। তাহলে তাহলে আমি একটু বেশ দেখুন, এটা তো সভাস্থল নয়, তো এখানে আপনি একাই বলে যাবেন আর আমার কোনো কাজ নেই, না, এমনটা তো হয় না, নিশ্চয়ই হয় না। যেমন আপনার ক্লাসরুমে নিশ্চয়ই আপনি বলবেন, কিন্তু কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর সম্মুখীন আসার জন্য তো ইস্যু। তো সেখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, চোরের রানী, হ্যাঁ, হীরক রানী, হ্যাঁ, মুখ্যমন্ত্রী চোর, হ্যাঁ। আপনি এই স্লোগানগুলো আগে শোনেননি? তাই? আমি নিজের কণ্ঠে দিয়েছি, আপনি না, জানেন এর না। আগে শোনেননি? এর আগে শুনিনি। এই স্লোগান আমি অনেক আগে সে তো দিয়েছি। প্রমাণিত, এটা নিয়ে 2023 কোনো কিছু নেই। 2023 সালে নেতা এই নবান্নের সামনে ঢিলছোড়া দূরত্বে 100 মিটারও নয়, 50 মিটার 14 তলা থেকে 20 মিটারের মধ্যে আমি চিৎকার করে সেই স্লোগান আমার ভাইরাল। সেদিনও বলেছিলাম সেদিন দড়ি ধরে যখন মারা আপনি প্রাণ, নবান্নের, হীরক রানী আমি ভাগ এই খান। জায়গাতেই পৌঁছচ্ছিলাম যে সেদিন যখন আপনি নবান্নের সামনে নবান্ন অভিযানে গিয়েছিলেন, কাদের সঙ্গে গিয়েছিলেন? আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সময় আরজিকর আন্দোলনের কথা, আমার এই স্লোগান ছিল 2023 সালে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই যে 6 লক্ষ শূন্য পদ নিশ্চিতভাবে বকেয়া মহার্ঘ ভাতার দাবি সহ এবার এখানে এই যে মানে আন্দোলন মানে ছিল, তার মানে আপনি চাকরি হারাতেও আছেন, আপনি ডিএ বৃদ্ধিতেও না, আছেন, ডিএ বৃদ্ধির কথা হয়নি তো এখানে। না আপনি আরজি করেও আছেন। হ্যাঁ, আরজি করে আপনি থাকতেই পারেন, আরজি করে আছি। পশ্চিমবঙ্গের হ্যাঁ, প্রতিটা আরজি মানুষ করে নেবে। আছি। না প্রতিটা মানুষ নেবে, সব সমস্ত। থাকতেই পারেন। অর্থাৎ আপনি এই সরকারের বিরুদ্ধে সমস্ত ইস্যুতে আছেন। সরকারের বিরুদ্ধে না, দেখুন একটা পরিবর্তনের সরকার এসেছিল, আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে ভর করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আদিবাসী, তফসিলি, নমশূদ্র, মুসলমান সমস্ত সকলের কাঁধে ভর করে একটা পরিবর্তনের সরকার আপনি এসেছিল। ওয়াকফে আছেন? নো, আমরা সেই সময় আমরা সেই ছাত্র যৌবন, মুখ্যমন্ত্রী জানেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, আমরা সেই ছাত্র যৌবন। আজকে আমরা আশা করেছিলাম বাংলায় কর্মসংস্থান হবে, আমার ঘরে 2টো বিএড আছে, চাকরি হবে অন্তত। না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আবার আমি বললাম স্যার এই জায়গাটা, না নিশ্চয়ই, একদম একদম, আমি আপনার সঙ্গে 100% সহমত। আমি শুধু একটা প্রশ্ন করেছিলাম মাঝখানে যে আপনি ওয়াকফ আন্দোলনে আছেন? না, নেই। অর্থাৎ আচ্ছা, আপনি ওয়াকফ আন্দোলনে নেই, আপনি না, আমি নেই সেটা নয়, যারা ন্যায্যভাবে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য আন্দোলন করবে সংবিধানকে মেনে, না, আমি তাদের সঙ্গে আছি। ওই হুলিগানিজমের কথা বলছি না। যারা হুলিগানিজম করছে, ওই ভাঙড়ে করলো, মুর্শিদাবাদে করলো, তাদের সঙ্গে আমি কারো এর থাকা উচিত বিরুদ্ধে। নয়। তাদেরকে মানে আমার যদি বলেন, আমি বলবো তাদেরকে চাপকে সিধে করে দেওয়া উচিত। কিন্তু এখানে আমার প্রশ্ন, আপনি এই যে কেন্দ্র সরকারের একাধিক সমস্যা, একাধিক খুব সুন্দর প্রশ্ন করেছেন, একাধিক রাইট। আপনি দুর্নীতি যদি তার আমার বিরুদ্ধে আছে। ফেসবুক দেখেন, সঠিক প্রশ্ন করেছেন। আমি পরিষ্কার ভাবে বলছি, কেন্দ্রীয় সরকার রেলে 3.5 লক্ষের মতো সিট ফাঁকা, আওয়াজ তুলেছি, আপনি আমার ফেসবুক চেক করবেন। কেন 2 কোটি বেকারের কথা বলা হয়েছিল? 2 কোটি বেকারের কি প্রতিশ্রুতি রাখা হয়েছে? এটা পরিষ্কার একটা এ রাজ্যের একজন শিক্ষক হিসেবে বলছি। কেন এই যে 2 কোটি চাকরির কথা বলা হয়েছে, কেন সেটা করা হচ্ছে না? কেন নিয়োগটা দেওয়া হচ্ছে না? কেন প্রতিশ্রুতি রাখা হচ্ছে না? পরিষ্কার আচ্ছা, কথা। একদম একদম, হ্যাঁ, আমি একটা ছোট বিরতিতে যাবো, কিন্তু আমার সাথে সুমনের খুব অল্প সময় রয়েছে। তাই সুমন, ব্যাপম কেলেঙ্কারি জানেন তো, সেই স্কুল শিক্ষকদের নিয়ে এই কেলেঙ্কারি, হ্যাঁ, আওয়াজ তুলেছেন? দেখুন এত কেলেঙ্কারি আছে, না, আওয়াজ তুলেছেন? দেখুন এত কেলেঙ্কারি আছে, আমার রাজ্যে কি চলছে সেটা আমাকে অবশ্যই দেখতে হবে, সেটা নিয়ে আমি প্রতিবাদ করছি। ব্যাপক কেলেঙ্কারি কেন, আরো যদি কোনো কেলেঙ্কারি হয় সারা ভারতবর্ষে, তার বিরুদ্ধে, সেই দুর্নীতির বিরুদ্ধে নিশ্চিতভাবে একসঙ্গে প্রতিবাদ করা প্রয়োজন, নিশ্চিতভাবে প্রতিবাদ করা প্রয়োজন। কিন্তু তার থেকে আমার চোখের সামনে দেখছি বাংলার ছেলেরা নিয়োগ পাচ্ছে না, দুর্নীতি হচ্ছে, মুখ্যমন্ত্রীর সামনে দুর্নীতি করছে। মুখ্যমন্ত্রী, আমরা যখন প্রতিবাদ করছি বলছে বিজেপির লোক, সিপিএম এর লোক, এটা নয়। আমরা আন্দোলনটা একযোগে যোগ্য চাকরিহারারা নবান্নমুখী করব কিনা সিদ্ধান্ত নেব আগামী 30 তারিখ। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতরভাবে আবেদন, বিনীত আবেদন, 30 তারিখের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা মিরর কপি প্রকাশ করে পরিষ্কার করে দিন আপনি যোগ্যদের পক্ষে না অযোগ্যের পক্ষে। বেশ, একটা দাবি তুলেছে সুমন বিশ্বাস আমাদের স্টুডিও থেকে, তা হলো তালিকা প্রকাশ করুন এবং তালিকা প্রকাশ করে জানিয়ে দিন কে কার পক্ষে। সুমন বিশ্বাসের রাজনৈতিক পরিচয় ম্যাটার করে কি করবে না, সেটা একেবারে রাজনৈতিক ইস্যু। সুমন বিশ্বাস তিনি চাকরিহারাদের আন্দোলনেও আছেন, তিনি আরজি করেও আছেন, তিনি মহার্ঘ ভাতার আন্দোলনেও আছেন, তিনি সমস্ত রকম আন্দোলনেই আছেন। বলা যায় তিনি ধর্মেও আছেন, তিনি জিরাফেও আছেন। কিন্তু তিনি নিজে একজন যোগ্য চাকরিহারা,
যিনি এখন স্কুলে যান মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর ডিসেম্বর অবধি মাইনেটাও পাবেন, না মুখ্যমন্ত্রী বলা করে কিন্তু না মুখ্যমন্ত্রী নির্দেশের পর নিশ্চয়ই সুপ্রিম না। কোর্ট এবং মুখ্যমন্ত্রী সুপ্রিম বলার পর কোর্টের অর্ডার মেনে কিন্তু আমি বিদ্যালয়ে গেছি। সুমন বিশ্বাস এও বলছেন আগামী দিনে তালিকা প্রকাশ না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে, নবান্ন অভিযান পর্যন্ত হতে পারে। তাই কি? একটা ছোট্ট বিরতি। অনেক ধন্যবাদ সুমন বাবু, আগামীতে নিশ্চয়ই দেখা হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, ওপারে থাকবে ইন্ডিয়া পাকিস্তানের খবর।